আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ঢাকা থেকে সামি ভাই এসেছে। উনি দুটি ফোন নিয়ে এসেছে, ডেড ফোন। তো দুটি ফোনের মধ্যে একটি হচ্ছে পোকো X3 আর একটি পোকো X3 প্রো। তো দুটি ফোনই ইতিপূর্বে কাজ করা হয়েছে। পোকো X3 প্রোটি একদমই বাজে অবস্থা, ননসেন্স, যে কারণে ওটি ট্রিটমেন্টের অযোগ্য। সেটি মনে হচ্ছে আর ঠিক হবে না, সেজন্য আমি এখন পোকো X3 ফোনটি ট্রাই করছি। এটির সেন্স রয়েছে, বাট এটি ডেড কন্ডিশনে আছে, ইতিপূর্বে কাজ করা হয়েছে। তো আমি সিপিইউটি প্রথমে রিমুভ করে নিচ্ছি, এরপর আপনাদের দেখাবো ফোনটির কি কন্ডিশন। তো সিপিইউর এখানে মনে হচ্ছে একটি বল মিসিং আছে, এবং কি সিপিইউতেও সমস্যা রয়েছে। সিপিইউতে উপরের যে লেয়ারটি থাকে সেটিও নষ্ট হয়ে গিয়েছে। আসলে আজকে আমি কথা বলবো আমাদের যে গ্লু রিমুভার সেটি নিয়ে কথা বলবো। আমরা গ্লু কাটার যেটি দিয়ে গ্লু কাট করে থাকি, এই গ্লু কাটারের মাধ্যমে আমরা অনেক ফোন ডেড করে ফেলি। দেখুন এই ফোনটির কন্ডিশন। এই সিপিইউটি ব্ল্যাক পেস্ট আঠা দিয়ে গ্লু করা থাকে, এবং কি সিপিইউটি রিমুভ করার পূর্বে আমাদেরকে অবশ্যই গ্লু কাট করে নিতে হয়। তো গ্লু কাটার ইউজ করার যে ফর্মুলা, যে নিয়মকানুন রয়েছে, সেটি যদি আমরা ফলো না করি, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রেই এই লাইনগুলো মিসিং হয়ে যায়। আর এই লাইনগুলো মিসিং হয়ে গেলে অনেকে বিষয়টি দেখতেও পারেন না, আবার অনেকে আছে দেখেও এটি রিপেয়ার করতে পারেন না। তো বিষয়টি হচ্ছে, দেখুন এখানে সিপিইউতে যে লাইনটি মিসিং, এটি লেয়ারটি উপরে যে একটি রঙের লেয়ার থাকে, এই রঙটি উঠে গিয়ে লাইনগুলো শর্ট হয়ে গিয়েছে। তো এটি যদিও কোনো বিষয় না, যে সিপিইউর যে প্রবলেমটি, কিন্তু এখানে যে লাইনগুলো মিসিং রয়েছে, এই লাইনগুলো মিসিং থাকলে অবশ্যই ফোনটি প্রবলেম করবে, পাওয়ারটি নাও আসতে পারে। অবশ্যই এই লাইনগুলো রিপেয়ার করতে হবে। তো আসলে যেহেতু বলছিলাম গ্লু কাটার নিয়ে আজকে কথা বলবো। ইতিপূর্বে আপনারা অনেক দেখেছেন যে আমি গ্লু কাটারের মাধ্যমে যে ব্ল্যাক পেস্ট গ্লু সেটি রিমুভ করে থাকি, এবং গ্লু কাটারের মাধ্যমে যে মাদারবোর্ডের যে বলগুলো সেগুলো পরিষ্কার করে থাকি, গ্লু পরিষ্কার করে থাকি, এবং কি আইসিইউ পরিষ্কার করে থাকি এই গ্লু কাটারের মাধ্যমে। তো আসলে একটি টুলস অনেক সময় আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি, কিন্তু সেই টুলসের ব্যবহার বিধিটি আপনাকে জানতে হবে, অথবা আপনার কৌশলটি জানতে হবে। তো এখানে যে লাইনগুলো মিসিং হয়েছে, এর কারণ হচ্ছে যে গ্লু কাটার উনি ইউজ করেছে সেটি অত্যাধিক প্রেশার ক্রিয়েট করেছে, যে কারণে নিচের দেখুন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার পর্যন্ত বের হয়ে গিয়েছে। আসলে একটি ফোনের যে লেয়ার থাকে, আপনারা জানেন যে মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন স্তরে স্তরে লাইনগুলো টানা থাকে, যে লাইনগুলো ব্রেক হয়ে গেলে বা কেটে গেলে অনেক সমস্যা দিতে পারে। তো উনি এখানে যে গ্লু কাটারটি ইউজ করেছে, সেটি অত্যাধিক প্রেশার ক্রিয়েট করার কারণে নিচের যে ফার্স্ট লেয়ার প্রথমে কেটেছে, এবং কি এরপর সেকেন্ড লেয়ারটি বের হয়েছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে থার্ড লেয়ারও বের হয়েছে। আর এই ধরনের যেহেতু কাজ হয়েছে, আমি একটু ফ্ল্যাশের আইসিটি খুলে দেখব যে এর ভিতরে কী অবস্থা। কারণ ফোনটি রিপেয়ার করার যদি পসিবিলিটি থাকে, তাহলে আমি এই ফোনটির লাইনগুলো টানবো, আর যদি দেখি ফ্ল্যাশের আইসিতেও অনেক বাজে অবস্থা, তাহলে আমি কাজ করব না। তো ফোনটির ফ্ল্যাশের আইসি দেখা যাচ্ছে মোটামুটি ঠিকই আছে, যদিও একটি লাইন শর্ট মনে হচ্ছে। এটি শর্ট থাকলেও কোনো সমস্যা নেই, কারণ একটি ফোনের সামগ্রিক যে দিক সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদেরকে কাজ করতে হয়। যেমন কিছু ফোন রয়েছে হয়তো হাত থেকে পড়ে যাওয়া বা ড্যামেজ ফোন থাকে, যেগুলো কোনোভাবে হয়তো রিপেয়ার করে সেটিকে ডেড মোড থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা থেকে যেতে পারে, সেজন্য আমি সেই ফোনগুলো রিপেয়ার করি না। যেমন হয়তোবা নেটওয়ার্কই আসবে না, নেটওয়ার্ক না আসলে একটি ফোনের যখন কথা বলতে পারবে না, তখন ওই ফোনটি আসলে ইউজ করার কোনো অবস্থা থাকে না, যে কারণে ওই ফোনগুলো অনেক সময় আমি রিটার্ন করে দেই।
এরপর দেখা যায় কিছু কিছু ফোন আছে যেগুলো ডিসপ্লে যদি লাগাতে যায়, ডিসপ্লে লাগাতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাবে, যে কারণে আমি সেই ফোনগুলো হয়তো হাত থেকে পড়ে গিয়েছে অথবা লিকুইড ড্যামেজ, যে ফোনগুলো রিপেয়ার করার পরে হয়তো বা দীর্ঘদিন চালাতে পারবে না, যেহেতু একটা ডিসপ্লে লাগাতে হবে সেহেতু বিগ বাজেট খরচ হয়ে যাবে, সেখানে আমার যে বিল দিতে হবে, এরপর ডিসপ্লে লাগাতে হবে, মানে সর্বমোট অনেক টাকা খরচ হবে, কিন্তু ফোনটির কোনো নিশ্চয়তা নাই যে দীর্ঘদিন সে চালাতে পারবে। এই ধরনের ফোনগুলো আমি অনেক সময় স্বেচ্ছাই রিটার্ন করে দিই এবং কি তাদেরকে বলি আপনারা নতুন একটি ফোন নেন, এই ফোনটি রিপেয়ার করে আপনারা খুব বেশি ভালোভাবে চালাতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যখন কাজ করি তখন আমাদেরকে সব বিষয়ে সতর্ক থেকেই কাজ করতে হয়, একটি ফোনের সার্বিক দিক থেকে দেখে তারপরে কাজ করতে হয়, কারণ ছোটোখাটো সমস্যা হয়তো বা আমাদের মেনে নেওয়া সম্ভব হয়, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হলে সেটি কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমি এখন সিপিইউর যে বলগুলো আছে সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব, কারণ পরিষ্কার করে এরপর আমার যে লাইনগুলো, ব্রেকিং লাইনগুলো, সেই ব্রেকগুলো আমি লাইনগুলো টানিয়ে দিব। এরপর আমি সিপিইউটি রিভলভ করে লাগিয়ে ট্রাই করব যে ফোনটি রিপেয়ার হয় কি না। আসলে এই ধরনের কাজ একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কাজটি হতেও পারে নাও হতে পারে, যেহেতু সামি ভাই ঢাকা থেকে এসেছে আর উনি আসলে এই ফোনগুলো জানে যে এই ফোনগুলো কোনো প্রকার রিপেয়ার করা হয়নি, তো সেভাবেই উনি ফোনগুলো নিয়ে এসেছে। উনি শিওর ছিলেন যে ফোনগুলো এখনও পর্যন্ত রিপেয়ার হয়নি, তো সেগুলো ট্রাই করলে হয়তো হয়ে যাবে, কারণ এর আগে উনি আমার কাছে ইনটেক ফোন নিয়ে এসেছিল, সেটি আমি রিপেয়ার করেছি। তো আজকে অনেক আশা নিয়ে সে এসেছে, কিন্তু ফোন দুটো খুলেই ওনার মনটি অনেক খারাপ হয়ে যায় যে ফোনগুলো আসলে রিপেয়ার করা হয়েছে এটি দেখে। আর ফোনগুলোর কন্ডিশন এতটাই খারাপ যে এই ফোনগুলো ঠিক হওয়ার পসিবিলিটি একেবারেই কম। এরপরেও আমি চেষ্টা করে যাচ্ছি, আসলে যদি ফোনটি রিপেয়ার হয় তাহলে হয়তো ওনার কিছুটা হলেও মনটি ভালো হবে। তো এখন যে ব্রেক লাইনগুলো সেগুলো আমি ওয়্যারের মাধ্যমে জাম্পার করে নিচ্ছি, আর এই জাম্পারগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে এবং কি যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চুল থেকেও কিন্তু অনেক চিকন, আর এই লাইনগুলো খুবই আলতোভাবে সোল্ডারিং করতে হয়, জাস্ট আপনি টাচ করে সোল্ডারিংটি করতে পারবেন, কোনো প্রকার প্রেশার ক্রিয়েট বা ঘর্ষণের মাধ্যমে এই সোল্ডারিংটি করা যায় না। তো অনেক সময় আছে কাছাকাছি লাইন হলে একটি লাইন টানাতে গিয়ে আরেকটি খুলে যায়, সেক্ষেত্রে একটি সমাধান হচ্ছে যে একটি একটি করে লাইন যদি আপনারা টানিয়ে নেন তাহলে এই কাজগুলো একটু সহজ হবে। একটি লাইন টানানোর পর আপনি ইউভিগুলো দিয়ে সেটি আটকিয়ে এরপরে আরেকটি লাইন জাম্পার করবেন। এভাবে হলে আপনারা যে একাধিক লাইনগুলো সেগুলো একটি সোল্ডারিং করতে গিয়ে আরেকটি খুলে যাবে না। তো যা হোক আমি ট্রাই করছি। হ্যাঁ, আসলে এই কাজগুলো একটু ধৈর্যের হয়ে থাকে, অনেক সময় একটি সোল্ডারিং অনেক সময় নিয়ে করতে হয়। তো আসলে আপনাদের আমি দেখাচ্ছি যে এটি কীভাবে ধৈর্য সহকারে কাজটি করতে হয়। আর এটি আমাদের যারা মোবাইল টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময়ই আমাদেরকে অনেক মাইক্রো সোল্ডারিং করতে হয়, আর এই মাইক্রো সোল্ডারিংগুলো করার জন্য আপনারা স্পেশালি একটি সোল্ডারিং আয়রন রাখতে পারেন আলাদাভাবে, যেটি শুধু মাইক্রো সোল্ডারিং করবেন। আর এর জন্য খুবই চিকন যে ওয়্যারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা সংগ্রহে রাখবেন, সেই ওয়্যারগুলো দিয়ে অথবা আপনারা যে ইয়ার স্পিকার অথবা রিঙ্গার স্পিকারের যে ভিতরের ওয়্যারটি আছে সেটি ইউজ করতে পারেন। যদিও আমি এটি ওয়্যার যেগুলো সানশাইনের পাওয়া যায় সেগুলো আমি ইউজ করি। তো আমার এখানে যে সোল্ডারিংটি শর্ট হয়ে গিয়েছে, আমাকে মনে হচ্ছে আবার পুনরায় সোল্ডারিং করতে হবে। তো আমি চেষ্টা করছি এই শর্টটি রিমুভ করার। আর এখানে যে লাইনটি রয়েছে, যে লাইনটি ব্রেক হয়ে গিয়েছে, এটি বাঁকা হয়ে অন্য আরেকটির সঙ্গে শর্ট হয়ে আছে। আসলে খুবই সূক্ষ্ম, যদিও মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে আমি অনেক বড় করে দেখাচ্ছি, কিন্তু এটি এতটাই সূক্ষ্ম যে বলে বোঝানো যাবে না। আর এ ধরনের সোল্ডারিং করতে গিয়ে আপনার অত্যন্ত ধৈর্যের প্রয়োজন হবে, অত্যাধিক,
যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনার এই কাজে আপনি সফলতা পাবেন না। কারণ অনেক সময় আছে যে আমরা একটি সোল্ডারিং বা একটি ওয়্যার জাম্পার করতে গিয়ে অনেক বেশি সময় অপেক্ষা করি বা ট্রাই করি, কিন্তু আপনারা যদি হেরে যান তাহলে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। তো আজকে আমার সোল্ডারিং করতে একটু সময় লাগছে, তারপর আপনাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে ধৈর্যটি কিভাবে ধারণ করতে হয় সেটি আপনারা দেখুন। যাই হোক, আমার জাম্পার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জাম্পার করার পর জাম্পার যদি সঠিকভাবে হয় তাহলে আপনারা যখন কোনো স্মুথ ব্রাশ, আবার অনেক হার্ড ব্রাশ দিয়ে কিন্তু এটি ব্রাশ করলে খুলে যাবে, স্মুথ কোনো ব্রাশ দিয়ে যখন আপনারা পরিষ্কার করবেন লিকুইড দেওয়ার পর, এরপর দেখবেন জাম্পারটি খুলেনি। কোনো মাথায় বা কোনো অংশে যদি কানেকশন না পেয়ে থাকে তাহলে অবশ্যই সেটি বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। তো আমার যে 3টি লাইন ব্রেক ছিল, আমি মাত্র 3টি লাইনই করে নিলাম। অন্যান্য যে লাইনগুলো দেখতে পাচ্ছেন হয়তো এই রেজিস্ট্যান্সের মাঝখান দিয়ে গিয়েছে, এগুলো গ্রাউন্ড লাইন। এই লাইনগুলো ছাড়াও চলবে। আমি জাস্ট এই 3টি লাইন জাম্পার করে নিলাম। এবার আমি ইউভিগুলো দিব, এবং ইউভিগুলো দেওয়ার পর আমি আইসিটি রিভলভ করে লাগিয়ে ফেলবো। আর ইউভিগুলো দেওয়ার সময় আমরা অনেক সময় একটু বেশি পরিমাণে দিয়ে ফেলি, আর বেশি পরিমাণে ইউভিগুলো দেওয়ার কারণে অনেক সময় ইউভিটি জমে না, যে কারণে ভিতরে নরম থেকে যায় এবং কি সেটি খুলে যায়। তো ইউভি ল্যাম্পের নিচে আমি রেখে দিলাম। এবার আমি যে সিপিইউটি রয়েছে সেটি আমি রিভলভ করে নেব। কারণ হচ্ছে এই ইউভি ল্যাম্পটি আমাকে 2-3 মিনিট রাখতে হবে, ততক্ষণে আমার সিপিইউটি রিভলভ হয়ে যাবে। আর খুব শর্টকাটে আমি সিপিইউটি রিভলভ করে নিলাম। যদিও রিভলিং এইসব বিষয় দেখুন, সিপিইউ রিভলভ করার পরে আমি প্লেটটি উঠাতেই আমার আইসিটি বেরিয়ে আসলো। আসলে আমরা সিপিইউ রিভলভ করি, অনেক সময় আছে যেটি প্লেট থেকে খুলতে চায় না, অথবা প্রেশার ক্রিয়েট করে খুলতে হয়। এ বিষয়ে অনেক প্রশ্ন অনেকেই করে থাকেন। আমি জাস্ট বলবো, একটি সিপিইউ যখন রিভলভ করবেন তখন আপনারা সিপিইউর যে পেস্ট ব্যবহার করবেন, রিভলিং পেস্ট, সেই পেস্টটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না, এবং কি কমও ব্যবহার করবেন না। বলগুলো যেন সমান থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। সমান থাকলে একটু থিনার দিয়ে ব্রাশ করলেই আপনার আইসিটি রিমুভ হয়ে যাবে বা প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সিপিইউ রিভলিংয়ের সময় আমি টেম্পারেচার ইউজ করে থাকি 250। আসলে 250 ডিগ্রি বা 350 ডিগ্রি যেটি ইউজ করেন, আপনার যদি নিয়ন্ত্রণে থাকে, আপনি একটু উপর থেকে ধরলে সেটির টেম্পারেচার লো হয়ে যাবে, কাছ থেকে ধরলে সেটির টেম্পারেচার বেশি হয়ে যাবে। এই ট্রিক্সটি আপনারা ফলো করবেন, এতে করে আপনারা যে কোনো টেম্পারেচারেই কাজ করতে পারবেন। তবে সোল্ডারিং স্টেশনের যে আদর্শ টেম্পারেচার সেটি হচ্ছে আপনার 350 ডিগ্রি। তো 350 ডিগ্রি টেম্পারেচারে আমরা অনেক সময় ব্ল্যাক পেস্ট আঠা যেগুলো দেওয়া থাকে সেই সেগুলো রিমুভ করতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে 370-80 ব্যবহার করতে হয়। তো আমার সিপিইউ লাগানো শেষ, আর ফোনটির রেসপন্স পাওয়ার সাপ্লাইতে আমি বেশ ভালোই পেয়েছি। মনে হচ্ছে ফোনটি রান হওয়ার কথা। আমি একটু চার্জে লাগিয়ে দেখব। তো চার্জিংয়ের লোডিং আছে, কিন্তু একদমই কিছু আসছে না। মানে হচ্ছে এমনও হতে পারে যে ব্যাটারিটি চার্জ নেই। আসলে ফোনটি অনেক দিন পরে ছিল, তো আমি আর সময় নেব না। আমার জানা ছিল যে ব্যাটারিতে চার্জ নেই। তো আমার কাছে সেম একটি ফোন রয়েছে, আমি এই ফোনটির যে ডিসপ্লে প্যানেল সেটিতে আমার এই মাদারবোর্ডটি লাগিয়ে একটু চেক করে নেব। আর এই ফোনটিও অবশ্য রানিং, এই ফোনটি আমি কাজ করে রেখেছি, এই ফোনটি ডেলিভারি দেওয়া হয়নি। তো এই ফোনটির আমি সব কিছু রিমুভ করে নিচ্ছি একটু চেক করার জন্য। আপনাদেরকে আমি দেখাবো জাস্ট আসলে ফোনটি রান হলো কি না, কারণ এই মুহূর্তে ব্যাটারি চার্জ দিতে গেলে সময় লেগে যাবে, এবং কি আমার ডিসপ্লে প্যানেলও খারাপ থাকতে পারে, যে কারণে এটির মধ্যে মাদারবোর্ড লাগিয়ে একটু চেক করে নিচ্ছি। তো আমি প্রথমে চার্জ দিলাম,
আলহামদুলিল্লাহ, দেখুন আমার এই যে ফোনটিও রান হয়েছে এবং কি ডিসপ্লেতে লেখাও চলে আসছে। আর সামি ভাইয়ের ডিসপ্লেটিও ভালো আছে, কিন্তু আসলে ব্যাটারিটি একদম ডাউন থাকার কারণে লোডিং দেখাচ্ছে, চার্জিং আসতে একটু সময় লাগবে, যে কারণে আপনাদেরকে আমি এই ডিসপ্লেটি ব্যবহার করে জাস্ট দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে একটি ভিডিও লম্বা করতে চাই না, যতটা সহজ এবং খুব সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আর খুবই সহজ সরলভাবে আমি কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আপনারা উপকৃত হন। তো আর লাস্ট একটি বিষয় আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা যখন একটি আইসি, গ্লু আইসি রিমুভ করবেন, সে বিষয়ে একটি ব্ল্যাক পেস্ট গ্লু আইসি রিমুভ করার সময় 370 থেকে 380 ডিগ্রির মধ্যে আপনারা রিমুভ করতে পারবেন, আর এয়ার 50 সর্বোচ্চ 60 রাখতে পারেন। আর আপনারা যদি নন পেস্টিং কোনো আইসি হয় সেক্ষেত্রে 360-70-এর মধ্যে রাখতে পারেন। 10 থেকে 20 টেম্পারেচার এদিক সেদিক হলে আসলে কোনো সমস্যা হয় না, যদি আপনার হ্যান্ড স্কিল ভালো থাকে আর হট এয়ার গানটি একটু কাছে অথবা দূরে নেন, তাহলে টেম্পারেচার এদিক সেদিক হয়ে যায়। নিজের নিয়ন্ত্রণে রেখে কাজ করবেন, আশা করি এই বিষয়গুলো খুব সহজে করতে পারবেন। আর আইসি রিবোলিংয়ের সময় বা রিবোলিংয়ের পরে 350 ডিগ্রির উপরে কখনোই যাবেন না, 350 ডিগ্রিতেই আপনারা আইসি লাগিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনারা 183 ডিগ্রির যে টেম্পারেচারের যে রিবোলিং পেস্ট রয়েছে সেটি যদি আপনারা ইউজ করেন, তাহলে অবশ্যই 350-এর মধ্যেই আপনি আইসিটি লাগিয়ে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তরগুলো পেয়েছেন। তো আমার এই ফোনটি আমি চার্জিং লোডিংটি একটু বেশি পাচ্ছি, যে কারণে আমি চেক করে নিচ্ছি, আসলে ব্যাটারিটি অত্যাধিক ডাউন। আর এটি হচ্ছে সেই ব্যাটারি যেটি একদমই ডাউন ছিল, সেটিকে আমি একটু চার্জ দিয়ে তারপরে চেক করছি এখন। তো মনে হচ্ছে সবই ঠিক আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।